আমার বোন বলতে চাই হে রে আপনারা তো বাইরে রাখবো আমাদেরকে তো বাঁচতে দিও। আমি আরো মেম্বারে পায়ে ধরে বলছি আমারে মারিস না, আমার একটি ছেলে আছে, আমার ছেলে এতিম হয়ে যাবে। রাস্তার কাছে গিয়ে দেখি আমার বোনকে নির্মমভাবে ঘুমাইতেছে রাস্তার মধ্যে। আমি কিচ্ছু করতে পারি না, আমার বেবি একটা সোজা সরে আমি বাঁচাতে পারি না। তারপর আমরা যে করেছিলাম চায়াদিনী হায়দ্রাবাদের জুয়েল মেম্বার শিমুল চেয়ারম্যান শরীফ বাসির রফিক বাবু যারা আছে, আমি এখন সব নাম বলতে পারবো না, সবাই আমার কাকার করে হামলা দেয়, দরজা খুল, এই করে দরজা দেওয়া কেন, এই করে তো বাকি সদস্যরা আছে। এই কথা বলার পর আমার বোন একটা খাটে নিচে গিয়ে লুকায়। আমার বোনকে আমি বলি বোন খাটের নিচে লুকাইস না, ওরা বের করে ফেলবে। আমি আমার বোনকে নিয়ে পিছনে দরজা দিয়ে চলে যাই। ওরা মহিলা পর্যন্ত লাগিয়ে রাখছে, 4-5টা মহিলা বলতেছে এই দিকটা চলে যেতেছে, এদিকটা চলে যেতেছে। পরে আমাদের পাশে, আমাদের বাড়ির উত্তর পাশের একটা বিল্ডিং এ গিয়ে দুটো বোন জীবন দিছি, চাচি একটু দরজাটা খুলো। আমার ধারণা ছিল এটা বিল্ডিং খুব মজবুত একটা বিল্ডিং, এখান থেকে আমাদের বের করতে পারবে না। বিশ্বাস করুন আমার বোন আমি গেট আর দরজা বাইরে রাখি নাই। আমার বোন বলতে চাই হে রে আপনারা তো বাইরে রাখবো আমাদেরকে তো বাঁচতে দিও। এই কথা বলার পর আমি আমার বোনকে বলছি বোন, আমার যে বোনটা নিহত জোড়াকে, আমি আমার বোনকে বলছি বোন তুই এনে একটা গোয়াল ঘর আছে, এটাতে তুই লুকা। একটা ছোট গোয়াল ঘর ছিল, আমার ধারণা ছিল এই গোয়াল ঘরে লুকালে আমার বোনকে দেখবে না। আমি আমার বোনকে দিয়ে আমি আবার ওদিকে একটা দৌড় দিই। আমার ধারণা ছিল ওরা আমাকে লক্ষ্য করুক, আমার বোনকে না দেখুক। কিন্তু আমি ওই খন্ডে যাওয়ার সাথে সাথে আমাকে ধরে ফেলে দিতে, আমার বোনকে ধরে ফেলে আনু মেম্বার বাসির আর এদিকে আমার বোনকে ধরে শিমুল চেয়ারম্যান, বাকি আসামিরা নাম বলতে পারতেছি না, আমাকে এমন বাড়ি দেয় বাঁশ দিয়ে, প্রথম মাথাতে আঘাত করে। পরে আরো মেম্বার আমাকে প্রথম ছুরি দিয়ে এভাবে ফুঁস দেয়, রক্ত সাগর হয়ে যাচ্ছে আমার। শরীফ আমার দ্বিতীয় ফুঁসটা দেয় পাশে, দুই পাশে ফুঁস। আমি মাথা ঘুরে ভাবে পড়ে যাচ্ছে, আর কি পরিমাণ অন্যান্য সদস্যরা আমাকে বাঁশ দিয়ে আঘাত করতেছে। আমি আরো মেম্বারে পায়ে ধরে বলছি আমারে মারিস না, আমার একটি ছেলে আছে, আমার ছেলে এতিম হয়ে যাবে। কিন্তু আমারে কোনোভাবে রক্ষা দেয়নি। আরো মেম্বার আমারে বলে তুই স্টেশন তোর কিচ্ছু করবো না। আমি মাথা ঘুরে পড়ে যেতেছি, নিজে স্ট্রং থাকতে পারতেছি না। আমার এইভাবে
ধরে হাতে ধরে খেসড়ে নিয়ে যেতেছে। বাকি সদস্যরা অনেকে ছিল, প্রায় 15-20 জন। আমি বলছি ভাই আমার আসতে নে, আমি হাঁটতে পারতেছি না। আমার এই পিছন থেকে যে কি পরিমাণ এত বড় বড় ইট দিয়ে আমার পিঠটাকে ক্ষত বিক্ষত করে ফেলছে। ইট আমার বাড়ির চাকা দিয়ে ইটেছে, আমি কিন্তু হাঁটতেই পারতেছি না। এক পর্যায়ে রাস্তার কাছে গিয়ে দেখি আমার বোনকে নির্মমভাবে ঘুমাইতেছে রাস্তার মধ্যে। তারপর আবার আরেকটা ছুরি দিয়ে এইভাবে ফুঁসছে। আমি কিচ্ছু করতে পারি না, আমার ফ্যামিলি একটা সোজা সরে আমি বাঁচাতে পারি না, আমি নিজেই তো বাঁচতে পারি নাই। আপনারা হয়তো গণমাধ্যমে বিভিন্ন ইয়াতে দেখছেন আমি একটি পানির খাল পার হয়েছি। যখন আমাকে এখানে লাস্ট কুপটা দেওয়া হয়, আমি খালের মধ্যে উল্টে পড়ে যাই। পানিতে পড়ে যাওয়ার পর আমার একটি প্রশ্ন আসছে, আমাকে যেভাবে হোক বাঁচতে হবে। পুরা খালের পানি রক্ত লাল হয়ে গেছে। আমি আমার পর্যাপ্ত পরিমাণ শক্তি অর্জন করে আমি খালটা পার হয়ে আমি একটা কচু ক্ষেতের মধ্যে গিয়ে শুয়ে যাই। চিন্তা করলাম ওরা তো আমাকে খুঁজে বের করে ফেলবে, কারণ ওই পাশ থেকে শব্দ আসতেছে, সবাই ওদিক দিয়ে যান, তাই সামনে আছে। আমি একটা নতুন বিল্ডিং নির্মাণ হচ্ছে ওইখানে, অপর সাইড জমির মাঝখানে। আমি ওই বিল্ডিং এ একটা রুমে পালাই, কিন্তু এরা 1 ঘন্টার মতন আমি এই রুমটাতে ছিলাম। রক্তে লাল হয়ে গেছে, আমার গায়ে কোনো উল্লা ছিল না। আমি আমার জামার সামনের পাট দিয়ে এইভাবে একবার ধরি, পিছনের পাট দিয়ে ওইভাবে ধরি, কোনোভাবে রক্ত বন্ধ হচ্ছে না। আমি চিন্তা করলাম আমি যদি এখান থেকে বের হই, কবে সন্ধ্যার পরে বের হব।